মামলাকে দীর্ঘজীবী করার জন্য যে ফন্দি বা যে চাটুকারিতা এবং শুভঙ্করের ফাঁকিগুলো দেওয়া হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং বিদেশ যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় শ্রোতা, আমরা জানি যে 8 তারিখে একটা গেজেট হয়েছে দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য, এবং সেই গেজেটটি এত দ্রুত যে ইমপ্লিমেন্টেশন হবে সেটা আসলে কারোরই বোধগম্য ছিল না। কেন বললাম এ কথাটা? আমরা জানি যে 8 তারিখের পর 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ 3 দিন টানা বন্ধ গেছে, অর্থাৎ কোর্ট কাছারি এই 3 দিন বন্ধ ছিল। এবং গতকালকে অর্থাৎ সোমবার 12 তারিখ অর্থাৎ 12ই মে কোর্ট ওপেন হয়, এবং ওপেন হওয়ার সাথে সাথে যেটা ঘটল, এক কথায় একটা বিপ্লব আমরা দেখছি ঠিকই, সেই বিপ্লবের মতোই একটা রেভলিউশন ঘটে গেল কোর্ট কাছারিতে। আসলে এতটা এক্সাইটমেন্ট যে আপনাদের কাছে আমি আজকে শেয়ার করতেছি যে একদিকে যেরকম ভালো লাগা কাজ করতেছে, তদ্রূপ কিছু ফানি ঘটনাও ঘটেছে, আর সেই ঘটনাগুলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আসলে যেভাবেই দেখুক না কেন, কিন্তু আমি ব্যাপারটা কিন্তু সবসময় জনগণের দিকেই দেখতে, অর্থাৎ জনগণের যে মঙ্গল হয় যাতে, বা জনগণের যাতে কল্যাণ হয়, আমি কিন্তু সেটাই দেখার চেষ্টা করি এবং সেভাবেই কিন্তু পজিটিভ দিকগুলো আপনাদের মাঝে তুলে আনার চেষ্টা করি। তো যাই হোক, সেটা হলো যে শুরুতে কোর্ট শুরু হওয়ার পরে যেটা ঘটলো যে, সাধারণত আমরা জানি যে কোর্টগুলোতে এক এক রকম মামলা আছে। কীরকম? আপনার কেউ সময়ের আবেদন করে, আবার কেউ অ্যাকসেপ্টেন্স হিয়ারিং করে, অর্থাৎ মামলা অ্যাকসেপ্ট করার জন্য, আবার সাক্ষীর জন্য থাকে, আবার জেরার জন্য থাকে। এরকম যে স্টেপগুলো, সেই স্টেপগুলোর ভিতরে অন্যতম একটা স্টেপ হলো যে সাক্ষীর জন্য যে মামলাগুলো, অর্থাৎ হিয়ারিং করার পরে যদি সাক্ষীর জন্য থাকে, তখন বলা হয়ে থাকে যে যেহেতু আজকে সাক্ষীর জন্য আছে, আমরা সাক্ষী দিব, অর্থাৎ কে বলে? বাদীপক্ষ। তো এই ঘটনাটা, এইটা যখন আর কি এই শুনানিগুলো যখন শুরু হলো, তখনই কোর্ট মূলত তার প্রকৃত চেহারা প্রকাশ করতে শুরু করলো। সেটা কি? ডিরেক্ট বলল যে এখন থেকে আর সরাসরি ফিজিক্যালি কোনো সাক্ষ্য গ্রহণ করা হবে না। অনেক অ্যাডভোকেটই হতভম্ব। কেন? কোর্টের ভাষ্য হলো এই যে 8 তারিখে যে গেজেট হয়েছে, লার্নেড, আপনারা কি সেই গেজেট পাননি, বা আপনারা কি সেই গেজেট সম্পর্কে অবগত নন? আমাদের দেশে অনেকেই আমরা প্র্যাকটিস করি, কিন্তু সরকার যে নিত্য নতুন যে আপডেটগুলো নিয়ে আসে আমাদের কল্যাণার্থে, অর্থাৎ জনগণের কল্যাণে, সেটি আমরা বিশেষ করে লয়াররা অনেকেই সেটা অবগত নই। আমরা ঘুমিয়ে থাকি সেই আগেরকার যে মামলা পরিচালনা পদ্ধতি সেটার দিকে। কেন বললাম এ কথাটা? যে নতুন যে ভূমি আইন, অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন যে 2023, এবং যেটার পূর্ণাঙ্গ বিধি প্রণয়ন হলো 24 অক্টোবর 2024 সালে। আমার কাছে অনেকেই ফোন করেন, যেমন রাজশাহী কোর্ট, তারপর আপনার যশোর কোর্ট, এরকম বেশ চাঁদপুর কোর্ট, এরকম অনেক কোর্ট থেকে আমাকে ফোন করা হয়েছে যে সেখানে এখনও এই এডিএম কোর্টটা চালু হয়নি। আমার প্রশ্ন, কেন চালু হয়নি? এর একমাত্র বা অন্যতম যদি আমি কারণ বলে থাকি, সেটার জন্য আমরা লয়ার যারা তারাও কিছুটা দায়ী। কারণ আমরা যদি ওখানের যে ডিসি সাহেব আছে তার সাথে যদি মিটিং করি, বা তার সাথে যদি আমরা ব্যাপারটা নিয়ে কনসাল্ট করি, তাহলে কিন্তু সে যে কোনোভাবেই হোক দ্রুত কিন্তু সে ব্যবস্থা নেয়, কিন্তু সেটা নেওয়া হচ্ছে না। সেটা জনগণেরও যেরকম দায়বদ্ধতা থাকে, তদ্রূপ সমাজের একজন আমরা যে আইনজীবী আছি আমাদেরও কিছু দায়িত্ব থাকে। কিন্তু যার যে দায়িত্ব, সেই দায়িত্বর জায়গা থেকে যদি তার রোলটা যদি সে প্লে করে, তাহলে কিন্তু এই সমস্যাটা দ্রুতই সম্ভব সমাধান করার, কিন্তু সেটা হচ্ছে না। যাই হোক, মূল যে কথাটা সেটা হলো যে সবাইকে জানান দিল যে সরাসরি ফিজিক্যাল সাক্ষ্য নেওয়া হবে না। এখন অনেকেই তো হতভম্ব হয়ে গেল। কেন? কারণ আপনারা সাক্ষীগুলো, অর্থাৎ উভয় সাক্ষী, বাদী বিবাদী উভয়ের সাক্ষী এখন লিখিত আকারে দিতে হবে। লিখিত আকারে দিলে সেটা পঠিত হিসাবে গণ্য হবে। নেক্সট যে স্টেপ, অর্থাৎ জেরার সময় সাক্ষী বাদী পক্ষের হোক বিবাদী পক্ষের হোক তারা উপস্থিত থাকবে এবং তাদেরকে শুধু জেরা করা হবে।
তার মানে এটা দাঁড়ালো যে আমরা অনেকেই সন্দিহান ছিলাম যে আসলে আইন তো আমাদের দেশে করা হয়, সেটা কার্যকর হয় না, তো সেটা তো দেখি না, সেরকম তো কোনো প্রভাব পড়ে না। কালকে কি পরিমাণ প্রভাব পড়েছে সেটা যদি আপনারা ওই কোর্টে থাকতেন অথবা যারা ওই কোর্টে ছিলেন তারা অবশ্যই জানেন যে একটা অপ্রীতিকর ঘটনাও এর ভিতরে ঘটেছে। যদিও সোশ্যাল মিডিয়ায় আসলে এ কথাটা বলা ঠিক না, যে একজন লয়ারের আমার মতো তার ভালো লাগছে এই জিনিসটা, কিন্তু আরেকজনের সেটা খারাপ লাগছে। কারণ সেই লয়ার, আমি যতদূর কালকে ওই শুনানির সময় শুনলাম, সে প্রায় 2.5-3 বছর ধরে শুধু টাইম পিটিশন এরকম করে করে সময় ক্ষেপণ করছে, যার ফলে শুধু একটা মামলা না, বেশ কয়েকটি মামলায় কিন্তু এইরকম জটলা দেখা গেছে। এবং একটা মামলার শুনানির পরে আইনজীবীদের ভিতরে আসলে এই অপ্রীতিকর ঘটনা ঘটছে এবং শেষ পর্যন্ত সেটা বারান্দায় গিয়ে হাতাহাতির পর্যায় পর্যন্ত চলে গেছিল। যাই হোক, আসলে এরকম অপ্রীতি ঘটনা কারোরই কাম্য না, তদ্রূপ আমাদেরও আসলে কাম্য না। আশা করি এই ধরনের ঘটনা আর ভবিষ্যতে ঘটবে না। তো যাই হোক, এরপরে এটা গেল শুধু স্বাক্ষর ব্যাপারটা। এরপরে যদি অন্য ঘটনাগুলো বলি, অন্য যে শুনানিগুলো হলো, সেখানে কোর্ট এতটা র্যাপিড, সত্য কথা বলতে এত র্যাপিড কোর্ট আমি কখনো দেখিনি। যদিও বিজ্ঞ জাজ সাহেব ছিলেন একজন মহিলা, কিন্তু তারপরও সে এত সুন্দরভাবে কোর্টটা সামলিয়েছেন, এত সুন্দরভাবে সে পরিচালনা করছেন, এক কথায় অতুলনীয়। এবং তার প্রশংসা অবশ্যই করতে হয়, কারণ ধৈর্য সহকারে আমাদের মতো যারা লয়ার আছে তাদেরকে যে সে সুন্দরভাবে পরিচালনা করেছেন এবং প্রত্যেকটা মামলা যতটুকু শোনার দরকার ঠিক ততটুকুই শুনেছেন। অতিরিক্ত কথা যেরকম অ্যাকসেপ্ট করেনি, তদ্রূপ প্রত্যেক আইনজীবীকে আগেই হিয়ারিং দেওয়া হয়েছিল যে আপনারা জাস্ট যে মূল কথাটা সেটা তুলে নিয়ে আনবেন, অতিরিক্ত কোনো কথা বলবেন না, মূল্যবান সময় আদালতের নষ্ট করবেন না। তো যাই হোক, আদালত যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছিল, বিজ্ঞ লয়াররাও সেভাবেই আসলে কাজ করতেছিল, কিন্তু মাঝখানে আসলে এরকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছিল। এবং সেগুলো ঘটনার আসলে অনেক কারণও আছে, কারণ আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে যারা একটু পুরনো, আমি তাদেরকে শ্রদ্ধা রেখেই কথাটা বলি, তাদের যে মন মানসিকতা সেটা আসলে পরিবর্তন হওয়া দরকার। কারণ আপনি যদি যুগের সাথে না চলতে পারেন, তাহলে সেই যুগে বা সেই যুগের লোকজন আপনাকে অ্যাকসেপ্ট করবে না, এটাই স্বাভাবিক। সে আপনি যতই মনে করেন বিজ্ঞ হন বা যত এক্সপিরিয়েন্সই আপনার থাকুক না কেন। তো যাই হোক, সুপ্রিয় শ্রোতা, তাহলে আজকে আপনাদেরকে যে মেসেজটা দিলাম সেটা হলো যে আমরা যারা ঢাকাতে প্র্যাকটিস করি, গতকালকের যে এক্সপিরিয়েন্সটা সেটা আপনাদের কাছে আমি শেয়ার করলাম। আপনাদের যে কোর্টগুলো আছে এবং সেই কোর্টগুলোতে কী ধরনের ঘটনা ঘটতেছে সেটা কমেন্টে জানাবেন অবশ্যই। এবং যদি সেখানে কোনো কোর্টে এ ধরনের কোনো কিছু ঘটে, তাহলে অবশ্যই আপনারা আমাদের যে ঢাকার কোর্ট সেই কোর্টের রেফারেন্স টেনে আপনারা আপনাদের বিজ্ঞ লয়ারের মাধ্যমে সেখানে একটা জোরালো শুনানি করতে পারেন। তাহলে কি হবে, আপনাদের মামলাগুলো ঢাকার মতো করেই কিন্তু দ্রুত শেষ হবে। অর্থাৎ মামলাকে দীর্ঘজীবী করার জন্য যে ফন্দি বা যে চাটুকারিতা এবং শুভঙ্করের ফাঁকিগুলো দেওয়া হতো, সেগুলো যাতে না হয় সেই দিকে আপনাদের যথেষ্ট সজাগ থাকার দরকার আছে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর কথাবার্তা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।